দারুণ। এবার পুজোর সংখ্যায় বেরিয়েছে বুঝি? তা কোন পত্রিকায়? আরে ধুর, এটা আবার কোনো কবিতা নাকি? এটা আমি এখন বানালাম। কি যে বলো, এটা দাঁড়াও, ইনস্টিটিউট থেকে ফোন করছে। হ্যালো হ্যালো, সম্রাটদা, আমি রাখাল বলছি। হ্যাঁ বলো, কি ব্যাপার? বলছিলাম যে স্যার একবার তোমাকে দেখা করতে বলেছে আজ। আচ্ছা, তুমি বলে দাও, আমি আসছি 1 ঘন্টার মধ্যে। দেখো, কোনো এক্সট্রা ক্লাস করাতে বলবে হয়তো। কি জানি। চলো, সন্দেহ হয়। স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ সম্রাট, আসলে একটা প্রবলেম হয়ে গেছে। সলিউশন কি করে বার করব সেটাই বুঝতে পারছি না। বাকি সব টিচারদের থেকে তো তোমার বাড়িটা এই ইনস্টিটিউট থেকে কাছাকাছি, তাই তোমাকে ডাকলাম। ইটস ওকে স্যার, বলুন কি প্রবলেম হয়েছে। তুমি তো জানো আমাদের ইনস্টিটিউটের কিছু ব্রাঞ্চ রুরাল এরিয়াতেও রয়েছে। হ্যাঁ স্যার, জানি। হ্যাঁ, তো আমাদের কুসুমপুরের ব্রাঞ্চের ওয়েব ডিজাইনিং এর যিনি ফ্যাকাল্টি ছিলেন, উনি হঠাৎ কাজ ছেড়ে দিচ্ছেন। ওনার নাকি অ্যাব্রয়েডে চাকরি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সত্যিই সমস্যা। যতদূর আমি জানি, আমাদের কুসুমপুর ইনস্টিটিউটে ওয়েব ডিজাইনিং এর সবচেয়ে বেশি স্টুডেন্ট রয়েছে। আমাদের ইমিডিয়েট কোনো ফ্যাকাল্টি দেওয়া দরকার। সেই জন্যই তো তোমাকে ডেকেছি ভাই। আমি? হ্যাঁ সোমনাথ, তুমি ছাড়া অন্য কাউকে ওই ব্রাঞ্চে পাঠানোর ঝুঁকি নিতে চাইছি না। স্যার, এখান থেকে কুসুমপুর অনেকটাই দূর, যাওয়া আসাতেই তো অনেকটা সময় চলে যাবে। তোমার ওসব নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আছে, আমার পরিচিত কেউ থাকলে ওদের দিক দিয়ে ভালোই হয়, তোমার কোনো অসুবিধা হবে না। আমাকে আবার শহর ছাড়া করবেন স্যার? ঠিক আছে, কবে যেতে হবে? আজ তো 28 তারিখ, তুমি 30 তারিখ বেরিয়ে পড়ো, 1 তারিখ থেকে ক্লাস জয়েন করো। ওকে। নিন দাদা, নিকুঞ্জ নিবাস এসে গেছে। তোমার কত হয়েছে ভাই? 120 টাকা দাদা। হ্যাঁ। কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। এই বাড়িতে আপনারা এসেছেন, মানে এই বাড়িতে তো কেউ থাকে না, বাড়িটা এক প্রকার পোড়ো বাড়ি বলা চলে। আমরা তো এখন থেকে এই বাড়িতেই থাকবো, এই কুসুমপুরেই তো আমার বদলি হয়েছে। কি সর্বনাশ, থাকবেন? তবে সর্বনাশের কি হয়েছে? না মানে, আপনাকে বলাটা উচিত হবে কিনা ঠিক বুঝতে পারছি না। আপনারা যাকে থাক সেসব কথা। না না, কোনো ব্যাপার না, তুমি বলো। আসলে এই বাড়িটা ভালো নয়। হ্যাঁ? বাবা বাবা, ভালো না মানে? মানে এরকম নির্জন জায়গায় এরকম পুরো বাড়িতে কারা থাকে জানেন না? ভুতুরে বাড়ি বলে এই বাড়িটার সাংঘাতিক বদনাম। হ্যাঁ? সে কি? কিন্তু আমাকে তো সেসব কথা কিছু বলেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু সাবধানে থাকবেন, কোনো ব্যাপার না। আচ্ছা দাদা, এই কুসুমপুরে কোথাও থাকবার জন্য ঘর ভাড়া পাওয়া যায় না? না দাদা, এটা তো শহর না, আপনি থাকুন না, কোনো ব্যাপার না। হ্যাঁ, কোনো ব্যাপার না, চলো তো ভেতরে চলো। বাচ্চাদের মতো শুধু ভূতের ভয় পাই। এই তুমি থামো, আপনি অটো ঘোরান, আমাদের আবার বাস স্ট্যান্ডে দিয়ে আসুন। এই ভুতুরে বাড়িতে আমি থাকতে পারবো না। সত্যি সমু, তোর সেই ছেলে মানুষটা দেখছি এখনো সেই রকমই আছে। সমু? আপনি আমার এই নাম জানলেন কি করে? আর তুই তুকারি করছেন মানে? কে আপনি বলুন তো? আরে হতচ্ছাড়া, আমাকে চিনতে পারছিস না? আমি বিকাশ রে। বিকাশ? তুই? আরে বাবা, তোর চেহারা তো দেখছি একদম বদলে গেছে। হ্যাঁ, চেনাই যাচ্ছে না। আর ভূতের ভয়টাও সেই আগের মতোই রয়েছে। তোকে ভয় দেখিয়ে সেই কলেজ জীবনের মতোই মজা পেলাম কিন্তু আজ। কিন্তু বিকাশ, তুই এখানে কেন? তোর বাড়ি তো যাদবপুরে। আরে সে অনেক কথা বন্ধু, কলেজ থেকে বেরোনোর পর তো আর তোদের সাথে দেখা হয়নি, তাই কিছু জানিস না। এখন এই কুসুমপুরেই আমার পাকাপাকি ঠিকানা। যাক, সর্বাণীকেই বিয়ে করেছিস দেখে ভালো লাগছে। ফলে বাড়িটা নিয়ে যা বলেছিলি সব ঢপ ছিল, তাই তো? আরে হ্যাঁ রে বাবা, ভিতর ডিম একটা। যা, নির্ভয়ে ভেতরে ঢোক। ঠিক আছে, আর ভালোই হলো, নতুন জায়গায় এসে পুরনো বন্ধুর দেখা মিলে গেল। আসিস কিন্তু মাঝে মাঝে। হ্যাঁ, সে আর বলতে। বলছিলাম, তোর অফিসটা এখানে কোথায়? কুসুমপুর বাজারে, ইনফোটেক কম্পিউটার সেন্টার। আয় তাড়াতাড়ি আয়, বাড়ি যাবি তো? আমি মাথা নেড়ে সেই দিকে এগিয়ে গেলাম। ওর কাছে গিয়ে বললাম, কিরে, আমাকে নেবার জন্যই দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে। নে ওঠ। অটো চলতে শুরু করলে আমি বিকাশকে বললাম, আচ্ছা বিকাশ, তুই কলেজে এত ভালো রেজাল্ট করলি, ইচ্ছে করলে তুই তো একটা ভালো চাকরি করতে পারতিস। না রে, পারতাম না, কপালে তেমনটা লেখা নেই তো। তারপর বল, বাকি সবার খবর কি? সবার সাথে আর যোগাযোগ কই, কলেজের পর সবাই যে যার মতন এদিকে ওদিকে ছিটকে গেল। নে নে, তোর বাড়ি এসে গেছে।
তোর কত ভাড়া? বাহ, এই না হলে বন্ধু। হ্যাঁ, তুই তো এখন বড় মানুষ, ভাড়া তো দিবি। খুব ভালো লাগলো শুনে। আরে আমি ওরকম ভাবে বলিনি। আচ্ছা সরি, আর বলবো না, ওকে? নে যা, তোর বউ অপেক্ষা করছে। প্রতিদিনই অফিস শেষ করে বেরিয়ে দেখি বিকাশ আমার জন্য অটো নিয়ে দাঁড়িয়ে আছে। অটোর ভেতর ওইটুকুনি সময় দুই বন্ধু ফেলে আসা জীবনের গল্পে বিভোর হয়ে যায়। সেই স্কুল পালিয়ে বাউরের মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার কথা, পাড়ার গলিতে রকে বসে আড্ডা মারা, আরো কত কথা। এই রে, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ ছিল না মনে হয়। তোর ফোনটা দে তো। হ্যালো, আমি বলছি। হ্যাঁ বলো, এটা কার নাম্বার? এটা বিকাশের নাম্বার। বলছি আজকে ফিরতে একটু দেরি হবে, আমরা আজকে একটু বাইরে ডিনার করব। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি বাড়ি এসে ফোন করলে দরজা খুলে দিও। ঠিক আছে, বেশি দেরি করো না যেন আবার। না না, দেরি হবে না, রাখছি। তোমার তো অ্যাডের বিষয়ে নলেজটা ভালোই, তোমার অপিনিয়নটা একটু জানতে চাই। স্যার, আমার মনে হয় সোমনাথদার ফোনটা কখন থেকে বাজছে। ও দাদা তো মিটিং রুমে। এইভাবে মার্কেটিংটা করলে আমার বিশ্বাস একটা বেটার রেজাল্ট আসবে স্যার। আই এম অলসো থিঙ্কিং দ্য সেম। ওকে টিম, তাহলে সোমনাথের থট প্রসেসটা নিয়ে আমরা আপাতত কাজ শুরু করি। সর্বাণী এতবার ফোন করেছে, ড্যাম ইট, এই নেটওয়ার্কের সমস্যা। বাইরে বেরিয়ে এসে বিকাশের অটোও দেখতে পেলাম না। ভাবলাম হয়তো দাঁড়িয়ে থেকে থেকে চলে গেছে। ফোনটা বার করে দেখলাম রাত 11টা। এত রাতে এখানে বাড়ি ফেরার জন্য কিছুই পাওয়া যাবে না। হঠাৎ দেখি পরে শেষে সামনে দাঁড়ালো। জানতাম গাড্ডায় পড়বে, আজ বন্ধু আসেনি তো। চলো উঠে পড়ো, তোমার বাড়ির রাস্তাতেই আমার বাড়ি। অটোটা দাঁড়িয়ে আছে। পরেশ বলল, কি ব্যাপার সোমনাথ দা, তোমার বন্ধুর অটো এখানে? উত্তরটা আমার কাছেও নেই। হন হন করে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই বিস্ময়ে আমি হতবাক হয়ে গেলাম। ঘরের মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে আছে সর্বাণী, আর তার পাশে রক্ত মাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে আমার বন্ধু। না না, বন্ধু না, বন্ধুর মুখোশ পরা একটা শয়তান। আমি বিস্ময়ের মোড়ক ভেঙে গর্জে উঠলাম, বিকাশ, তুই, তোকে আমি ছাড়বো না। আমার কথাটা শোন, আমাকে আমাকে ভুল বুঝিস না সোমনাথ। বিকাশের হাত থেকে ছুরিটা খসে পড়ে গেল মেঝেতে। মৃত্যু যন্ত্রণায় কিছুক্ষণ ছটফট করার পর নিস্তেজ হয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল বিকাশ। সর্বাণী, আমাকে ক্ষমা করো সর্বাণী, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। দেখো, একবার চোখ খুলে দেখো সর্বাণী, একবার চোখ খুলে দেখো। এই জানোয়ারটাকে আমি শাস্তি দিয়েছি সর্বাণী, নিজের হাতে শাস্তি দিয়েছি, নিজের হাতে। নির্জন রাতে দুটো মৃতদেহ নিকুঞ্জ নিবাসের পেছনের বাঁশবাগানে পুঁতে দিলাম গোপনে। কাকপক্ষীও তার টের পেল না। কোয়ার্টারে মেল করে জানিয়ে দিয়েছি শরীরটা ভালো নেই। সারা বাড়িময় ছড়িয়ে রয়েছে সর্বাণীর জীবন্ত স্মৃতি। এত স্মৃতির পাহাড় বুকে নিয়ে মানুষ কিভাবে যে জীবন কাটায় আমার জানা নেই। প্রায় 1 মাস পরে অফিসে গেলাম। সারাদিন কাজের ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করলাম। অফিস ছুটির পর বাইরে এসেই পুরনো অভ্যাসে চোখটা সামনের রাস্তার দিকে চলে গেল। ফাঁকা রাস্তা। এইভাবেই আরো 1টা মাস কেটে গেল। এদিন অফিস থেকে বেরিয়েই দেখলাম রাস্তার ঠিক একই জায়গায় একটা অটো দাঁড়িয়ে আছে। বুকটা কেমন ছ্যাদ করে উঠল। নিকুঞ্জ নিবাস যাবেন? হ্যাঁ, উঠুন। অটো চলতে শুরু করবার কিছুক্ষণ পরেই খেয়াল করলাম এটা অন্য রাস্তা। দেখি, কোথায় যাচ্ছ? এদিকে না তো। লোকটা কোনো উত্তর দিল না। হঠাৎ রাস্তা থেকে জঙ্গলের পথে নেমে গেল অটো। আমি ভয়ে আবারও চেঁচিয়ে উঠলাম, দাঁড়াও, দাঁড়াও বলছি, কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এইবারে অটোটা দাঁড়ালো।
লাফিয়ে নেমে পড়লাম। অন্ধকারে এতক্ষণ ঠিকমতো বুঝতে পারিনি, কিন্তু এবার চিনতে কোনো অসুবিধে হলো না। জায়গাটা নিকুঞ্জ নিবাসের পেছনের বাঁশবাগান। এই বালা অটো থেকে নেমে দাঁড়িয়ে বলল, কে, জায়গাটা চিনতে পারছেন? আমি ভয়ে ঢোক গিলে বললাম, হ্যাঁ পারবো না কেন, কিন্তু আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? কে আপনি? আমি তো তোর বন্ধু বিকাশ, যাকে নিজের হাতে মেরে এই বাঁশবাগানে পুঁতে দিয়েছিস তুই। কি যাতা বলছেন এসব? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। বেশ, তাহলে দেখ। চোখের পলকে তার শরীর বদলে গিয়ে বিকাশের শরীরটা সামনে এসে দাঁড়ালো। ভয়ে সারাটা শরীর কাঠ, তবু বিকাশের চেহারাটা দেখা মাত্র ওর প্রতি পুরনো রাগটা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল। গর্জে উঠে বললাম, হ্যাঁ আমি মেরেছি, বেশ করেছি। আমি জানতাম সর্বাণীকে তুই ভালোবাসতি, কিন্তু ওকে না পাওয়ার রাগ যে তুই সুযোগ পেলে এত বছর পরেও এইভাবে উগড়ে দিতে পারিস, তা আমি ভাবতেও পারিনি বিকাশ। তুই তোর পাপের শাস্তি পেয়েছিস। না সোমনাথ, তুই সত্যিটা জানিস না। তুই আমাকে ভুল বুঝেছিলি। আমি সেদিন তোকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই সেদিন শুনিসনি। কি শুনবো? কি বলার ছিল তোর? না, সে কথা আজ আমি বলবো না, বলবে সর্বাণী। সেদিন রাতে হঠাৎ বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। তারপর দরজায় জোরে জোরে বাড়ি মারতে থাকলো আর চেঁচাতে থাকলো কিছু লোক। আমি ভয়ে কতবার ফোন করলাম তোমাকে সেই সময়, তুমি ফোনটা ধরলে না। তারপর উপায় না পেয়ে দিশেহারা হয়ে বিকাশকে ফোন করলাম। হ্যালো হ্যালো, কে? বিকাশ, আমি সর্বাণী বলছি। সর্বাণী, তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? বিকাশ, আমার বড় বিপদ। কারা যেন বাড়ির দরজা ধাক্কাচ্ছে, দরজা ভেঙে ঘরে ঢুকবে বলছে। আমার খুব ভয় করছে বিকাশ, আমাকে বাঁচাও। আমি এক্ষুনি আসছি সর্বাণী, আমার জীবন থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এরই মধ্যে দরজা ভেঙে ওরা ঘরে ঢুকে পড়লো। তারপর আমার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে আমাকে খুন করে পালিয়ে গেল। ঠিক তার একটু পরেই বিকাশ এলো। সর্বাণী, এ কি হয়ে গেল সর্বাণী? ঈশ্বর, আমি পারলাম না। না না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবোই সর্বাণী। ঠিক এই সময় তুমি ঘরে এসে ঢুকলে। তারপর বাকি সবটাই তো তোমার জানা। বিকাশ, এ আমি কি করলাম? তুই আমায় শাস্তি দে, আমায় শাস্তি দে বন্ধু, তুই আমায় শাস্তি দে। না সোমনাথ, তোর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই একই কাজই করতাম। তবে যারা সর্বাণীকে হত্যা করেছে তাদের আমি শাস্তি দিয়েছি, তারা আর কেউ বেঁচে নেই। ভালো থাকিস বন্ধু, বিদায়।